মনে আসেনি তোমাদের? না স্যার ভুলে ভুলে গেছো? ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ এতদিন বাসায় বসে থাকা মেডিকেল স্টুডেন্ট হয়ে কি করবা, সবই তো আল্লাহর ইচ্ছা। তবে তোমাদের পরীক্ষার ডেট হইলে আমরা কর্তৃপক্ষকে বলবো অ্যাটলিস্ট 15-20 দিন আগে তোমাদের ক্যাম্পাসে আসতে হবে। ক্যাম্পাসে না আসলে তোমাদের এগুলা তোমাদের হবে না, তোমরা পাস করতে পারবে না। ক্যাম্পাসে আইসা মানে সামনাসামনি তোমাদের একেবারে ম্যারাথন, প্রত্যেকটা সাবজেক্টের মতো 2-3টা করে ক্লাস করতে হবে। রিটেনে পাস করার টেকনিক, তারপরে ভাইবার জন্য আবার আলাদা ক্লাস, ভাইভাতে পাস করার টেকনিক। এটা না হলে চলবে না, কারণ এক্সামিনার যারা পরীক্ষা নিতে আসবে তারা কিন্তু যখন প্রশ্ন করবে তখন করোনার জন্য তোমরা যে বেকায়দায় ছিল এটা চিন্তা করবে না। কথা বুঝছো? ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে ডিফাইন এম্বোলিজম, তখন তুমি এটা না বললে তুমি মাঝখানে আটকে গেলে। তুমি যদি বলো স্যার করোনার জন্য আটকে গেছি, তাইলে কিন্তু পাসটা হবে না। এই জন্য তোমাদের, তোমরাও লিখবা তোমাদের কর্তৃপক্ষকে যে পরীক্ষার ডেট হইলি এটা তো তোমরা জেনে ফেলবা যে আমাদের ক্যাম্পাসটা আমাদের খুলে দেন, মানে ক্যাম্পাসে গিয়ে কয়েকদিন থাকতে হবে। তখন আমরা তোমাদেরকে কষ্ট করে দিনে হোক, রাতে হোক, সন্ধ্যায় হোক, বিকালে হোক, যখনই হোক তোমাদেরকে ম্যারাথন কিছু ক্লাস নিয়ে তোমাদেরকে ওয়ার্ম আপ করতে হবে। তো যাই হোক, এখন যেহেতু শুনলা যে তোমাদের সম্ভবত ডিসেম্বরে পরীক্ষা শুরু হবে, তো তোমরা এখন থেকে তৎপর হয়ে যাও। কেমন? প্রত্যেকটা সাবজেক্টেই, প্যাথ, মাইক্রো এবং ফার্মা তিনটাতেই তৎপর হয়ে যাও। পড়া তো আছে অনেক, কিন্তু পরীক্ষা পাসের জন্য তো তত বেশি না। হ্যাঁ, তোমরা আমরা যেভাবে তোমাদেরকে বলে আসছি ঠিক সেভাবে পড়ে নিও। যাই হোক, আজকে আমি শুরু করি তাহলে। একদম পরীক্ষা ওরিয়েন্টেড, পরীক্ষার বাইরের কিছু না, একদম পরীক্ষা ওরিয়েন্টেড। বোথ বোথ রিটেন এন্ড ভাইবা, এটা ওরিয়েন্টেড আমি আলোচনা করব। তাহলে আবার প্রথম থেকে তোমাদেরকে আলোচনা করি। দুইটা বোর্ড যে হয়, একটাতে হেমাটোলজি এন্ড জেনারেল প্যাথোলজি, আর একটা বোর্ডে ক্লিনিক্যাল প্যাথোলজি এন্ড সিস্টেমিক প্যাথোলজি। তাহলে আমি আবার হেমাটোলজি এন্ড জেনারেল প্যাথোলজি এগুলো আলোচনা করি। অল্প কয়েকটা ক্লাস হবে, অল্প কয়েকটা ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ার করতে সবকিছু। তোমাদের বন্ধুদেরকে বলে দিও তারা যেন থাকে অন্তত আমার ক্লাসটাতে ভালোভাবে। তাহলে হেমাটোলজিতে আমরা যে আলোচনা করি সেটা আগেও বলেছি যে এনিমিয়া এন্ড রিলেটেড ডিসঅর্ডার্স, then leukemia and related disorders like immunoproliferative and myeloproliferative disorders, bleeding disorders, আর ব্লাড গ্রুপ সিস্টেমস। এই চারটা ভাগে আমরা ভাগ করি। তাহলে কিছু প্রশ্ন থাকবে এনিমিয়া এবং তার রিলেটেড ডিসঅর্ডার্স থেকে, কিছু লিউকেমিয়া এবং মাল্টিপল মাইলোমা, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার্স এগুলো থেকে, আর ব্লিডিং ডিসঅর্ডার্স থেকে এবং ব্লাড গ্রুপ সিস্টেম থেকে। এই তো এগুলো আমরা আলোচনা করব। যেমন এনিমিয়া, ফার্স্ট অফ অল এনিমিয়া এন্ড রিলেটেড ডিসঅর্ডার্স। এনিমিয়ার মধ্যে আমরা ডিফাইন, একটা প্রশ্ন থাকে রিটেনে, ডিফাইন এন্ড ক্লাসিফাই এনিমিয়া। যদি ডিফাইন এন্ড ক্লাসিফাই থাকে, প্রশ্নটা তোমরা খেয়াল করো ভালো করে। ডেফিনেশন তো সবাই জানো, তোমরা লিখবা। ক্লাসিফিকেশনটা দুইটা লিখবা, একটা হলো মরফোলজিক্যাল আর একটা লিখবা ইটোলজিক্যাল ক্লাসিফিকেশন। শুধু একটাই দিও না, দুইটা দিও, তাইলে ফুল মার্কস পাবে। ডিফাইন এন্ড ক্লাসিফাই এনিমিয়া বললে ডেফিনেশন প্লাস বোথ মরফোলজিক্যাল এন্ড ইটোলজিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিয়ার? আর যদি বলা থাকে যে ডিফাইন এনিমিয়া এন্ড ক্লাসিফাই এনিমিয়া মরফোলজিক্যালি, তখন শুধু মরফোলজিক্যালটাই দিবা, বা ক্লাসিফাই এনিমিয়া ইটোলজিক্যালি, তখন শুধু ইটোলজিক্যালি দিবা। কেমন? তারপরে এটার সাথে আরেকটা থাকবে,
তিনটা স্টেপ থাকবে। ডিফাইনে ধরো 1 নাম্বার, ক্লাসিফিকেশনে 2 নম্বর, 3 নাম্বার, আর একটা থাকবে যে how will you diagnose iron deficiency anemia in the laboratory, or how will you diagnose aplastic anemia in the laboratory, or how will you diagnose hemolytic anemia in the laboratory, or how will you diagnose megaloblastic anemia in the laboratory. তো এর মধ্যে তিনটা বেশি ইম্পর্টেন্ট, একটা হলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, একটা মেগালোব্লাস্টিক এনিমিয়া, একটা অ্যাপ্লাস্টিক এনিমিয়া। হিমোলাইটিক এনিমিয়া ডায়াগনোসিসটা এইভাবে আসে না, সাধারণত ওটা আসে ক্লাসিফাই হিমোলাইটিক এনিমিয়া। ক্লাসিফাই হিমোলাইটিক এনিমিয়া এইভাবে আসে, ওখানে ল্যাবরেটরি ডায়াগনোসিসটা এমনি আসে না। তাহলে ডিফাইন এনিমিয়া, ক্লাসিফাই এনিমিয়া, how iron deficiency or aplastic or megaloblastic anemia is diagnosed in the laboratory. এই হলো একটা কোশ্চেন, তোমরা ধরে রাখো যে এটা আসবে। তাহলে এনিমিয়া হলো রিডাকশন অফ হিমোগ্লোবিন পার ইউনিট ভলিউম অফ ব্লাড, রিডাকশন অফ হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন পার ইউনিট ভলিউম অফ ব্লাড। ক্লাসিফাই এনিমিয়া মরফোলজিক্যালি microcytic hypochromic, normocytic normochromic, and macrocytic anemia. Microcytic hypochromic anemia তুমি এক্সাম্পল দিবা, যেমন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, সিডেরোব্লাস্টিক এনিমিয়া, এনিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার, এন্ড থ্যালাসেমিয়া। কথা বুঝছো? সিমিলারলি ম্যাক্রোসাইটিক এনিমিয়া, যেমন তুমি লিখবা megaloblastic macrocytic anemia and non-megaloblastic macrocytic anemia. তো megaloblastic যেমন ফলিক অ্যাসিড and vitamin B12 deficiency. Non-megaloblastic যেমন example aplastic anemia. It is macrocytic but non-megaloblastic. Normocytic normochromic anemia, এটা তোমরা example দিয়ে দিবা, যেমন chronic liver disease, যেমন ভিটামিন সি ডেফিসিয়েন্সি, এরকম তোমরা 2-3টা এক্সাম্পল দিয়ে দিবা। তাহলে এক্সাম্পল যদি দাও ফুল মার্কস পাবা, যদি এটাতে 2 থাকে 2-এ 2 পাবা, ডেফিনেশনে 1-এ 1 পাবা, 3 হয়ে গেল। আর একটা পার্ট রয়ে গেল 2 নম্বর, যে হাউ উইল ইউ ডায়াগনোজ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ইন দ্য ল্যাবরেটরি। তো এটা লিখতে গেলে প্রথমে তুমি লিখবা নাম্বার 1 লিখবা হিমোগ্লোবিন এস্টিমেশন, যেহেতু এটা এনিমিয়া ইনভেরিয়েবলি হিমোগ্লোবিন লেভেল ইজ লো। কেমন? 2 নম্বরে পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডি। পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডির মধ্যে লিখবা রেড সেল শো মাইল্ড অর মডারেট অর সিভিয়ার, যে যেটাই লেখো কোনো অসুবিধা নাই। একজনে মাইল্ড লেখলা, তোমার আরেক বান্ধবী ধরো মডারেট লিখলো, আরেকজন বন্ধু সিভিয়ার লিখলো, কোনো প্রবলেম নাই। তাইলে রেড সেল শো মাইল্ড মডারেট অর সিভিয়ার হাইপোক্রোমিয়া একজনই 3টা লেখো না আর কি। চ্যানাইসোপৈকোলোসাইটোসিস, microcytes, target cell, and parenchymal cell, teardrop cell. WBC mature with normal distribution. Platelets are adequate in distribution. তাহলে প্লেটলেট এবং WBC এর মধ্যে কোনো চেঞ্জ নেই, শুধু রেড সেলের মধ্যে কি চেঞ্জ, কি চেঞ্জ? মাইল্ড মডারেট অর সিভিয়ার হাইপোক্রোমিয়া, মাইক্রোসাইট, অ্যানাইসোপৈকোলোসাইটোসিস, মাইক্রোসাইটোসিস, target cell, parenchymal cell, and teardrop cell. WBC mature with normal distribution. Platelets are adequate in distribution. Diagnosis: microcytic hypochromic anemia. Bracket দিয়ে লিখে দিবা probably due to iron deficiency. কারণ you are going to diagnose iron deficiency anemia. এই জন্য এটা লিখবা microcytic hypochromic anemia probably due to iron deficiency. তো probably due to iron deficiency তাহলে আর তুমি কি করবা? এখন bone marrow aspiration করবা। For what? Bone marrow aspiration for iron staining. আয়রন স্টেইন করার জন্য তুমি বোন ম্যারো অ্যাসপিরেশন করবা।
এবং বোন ম্যারো আয়রন স্টেন নিবে কম, মানে প্রুশিয়ান ব্লু রিঅ্যাকশন বলি এটাকে, এটা কম নেবে যেহেতু আয়রন কন্টেন্টটা কম। কথা বুঝেছো? তাহলে বোন ম্যারো উইল টেক রিডিউসড আয়রন স্টেন নিবে এটা। নেক্সট সাম বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল টেস্ট করবা, কি কি টেস্ট করবা? যেমন তোমার সিরাম ফেরিটিন লেভেল দেখবা, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি দেখবা, আর পার্সেন্টেজ স্যাচুরেশন দেখবা। তাহলে কি কি দেখবা তুমি? সিরাম ফেরিটিন লেভেল, percentage saturation, and iron binding capacity. Serum ferritin level is reduced. Serum ferritin level reduced. Percentage saturation কি হবে? It is reduced. Percentage saturation reduced. আর iron binding capacity it is increased. মানে যত বেশি ক্ষুধার্ত হবে তত বেশি খাওয়ার ইচ্ছা হয়। আয়রন আরবিসির মধ্যে কম যত বেশি তত বেশি এটা তার ক্যাপাসিটি, বাইন্ডিং ক্যাপাসিটি বাড়বে। কথা বুঝেছো? তাহলে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ইজ ইনক্রিজড, পার্সেন্টেজ স্যাচুরেশন ইজ রিডিউসড। নরমালি আমরা জানি একটা আরবিসির যে হিমোগ্লোবিন থাকে এটা 33%। 33% অফ দ্য স্পেস ইজ অকুপাইড উইথ হিমোগ্লোবিন। এটা রিডিউসড হয়ে যায় আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে, তাহলে ইট ইজ রিডিউসড। আর টোটাল ফেরিটিন লেভেলও রিডিউসড, কারণ আমরা জানি iron is stored in the body as ferritin or hemocyanin, সবাই জানে। this is called storage pool। আয়রন বডিতে থাকে দুইটা পুলে, একটা ফাংশনাল পুলে আর একটা হলো স্টোরেজ পুলে। ফাংশনাল পুলে থাকে মেজরিটি, যেমন কিভাবে থাকে? in the form of hemoglobin or in the form of myoglobin or with some enzyme system। The storage পুলে থাকে in the form of ferritin or in the form of hemocyanin। কোথায় স্টোর থাকে? মেইন ফ্যাক্টরিতে। কোথায়? in the bone marrow। আর কোথায় থাকে? in the liver। আর কোথায় থাকে? in the spleen। তাহলে স্টোর থাকে in the bone marrow, in the liver, in the spleen। তাহলে মেইনলি থাকে স্টোর বোন ম্যারো। এই জন্য বোন ম্যারো এক্সপ্রেশন করে আমরা যখন আয়রনের স্টেন করব দেখবো যে স্টেন কম নিচ্ছে। কথা বুঝেছো? এটাই আগে বলে আসছিলাম যে বোন ম্যারো এক্সপ্রেশন ফর আয়রন স্টেইনিং মেথড ইজ রিডিউসড। তাহলে কি বললাম? বললাম তোমাদেরকে যে ডিফাইন এনিমিয়া, ক্লাসিফাই এনিমিয়া, and how to diagnose iron deficiency anemia in the level। আমি আবার বলতেছি, ডিফাইন মানে রিডাকশন অফ হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন পার ইউনিট ভলিউম অফ ব্লাড। ক্লাসিফাই এনিমিয়া মরফোলজিক্যালি এন্ড ইটিওলজিক্যালি। মরফোলজিক্যালি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক, ম্যাক্রোসাইটিক এন্ড নর্মোসাইটিক নর্মোক্রমিক। প্রত্যেকটার এক্সাম্পল দিব। ইটিওলজিক্যালি আগের বার বলি নাই। ইটিওলজিক্যালি আমরা বলবো কিভাবে বলবো? আমরা বলবো তিনটা ভাগে ইটিওলজিক্যালি বলি। একটা হলো কতগুলো এসেনশিয়াল ফ্যাক্টর ইজ রিকোয়ার্ড ফর মানে আরবিসি ম্যাচুরেশন। কি কি এসেনশিয়াল ফ্যাক্টর? দিজ আর ভিটামিনস, হরমোনস, মেটালস এন্ড আদার্স। ভিটামিন গুলা কি কি আমরা সবাই জানি। ফলিক অ্যাসিড, ভিটামিন B12, ভিটামিন B6 মানে পাইরিডক্সিক অ্যাসিড, এগুলো হলো ভিটামিন সি, এগুলো হলো ভিটামিন। দেন হরমোন। হরমোন কি কি আছে? যেমন ইরিথ্রোপয়েটিন, থাইরক্সিন এন্ড সেক্স হরমোন, এগুলা আরবিসি ম্যাচুরেশনের জন্য প্রয়োজন। তারপর হলো মেটালস। কি কি মেটালস আছে? আয়রন, কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। আয়রন, কপার, কোবাল্ট,
ম্যাঙ্গানিজ এন্ড জিঙ্ক, এই সমস্ত তোমার এগুলো লাগে, এই সমস্ত মেটালস গুলা রিকোয়ার্ড। আর আরেকটা বলেছি আদার্স। আদার্স এর মধ্যে প্রোটিন ইজ রিকোয়ার্ড ফর আরবিসি ম্যাচুরেশন এন্ড ডেভেলপমেন্ট। তাহলে এই সমস্ত এসেনশিয়াল ফ্যাক্টর গুলো যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে পেশেন্ট উইল সাফার ফ্রম এনিমিয়া। পেশেন্ট উইল সাফার ফ্রম এনিমিয়া, এটাকে বলছি আমরা ডেফিসিয়েন্সি এনিমিয়া। কেমন? আরেকটা হলো আর যদি ব্লাড লস হয়, একুট ব্লাড লস যদি হয় অথবা ক্রনিক ব্লাড লস যদি হয়। একুট ব্লাড লস যদি হেমোরেজ হলো কোনো একটা কারণে, অ্যাক্সিডেন্টাল হেমোরেজ, হ্যাঁ, তাহলে পেশেন্ট উইল ডেভেলপ এনিমিয়া, এবং ইট ইজ নর্মোক্রমিক নর্মোসাইটিক টাইপ। এটা মরফোলজিক্যালি নর্মোক্রমিক নর্মোসাইটিক টাইপ। আর ক্রনিক ব্লাড লস, ক্রনিক যদি ব্লাড লস হয় তাহলে পেশেন্ট ডেভেলপ এনিমিয়া। এটা হলো মাইক্রোসাইটিক হাইপোক্রমিক টাইপ, মরফোলজিক্যালি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক। ক্রনিক এনিমিয়া, ক্রনিক ব্লাড লস কি কি কারণে হতে পারে? যেমন হতে পারে হুকম ইনফেস্টেশন যদি হয়, বা ব্লিডিং পাইলস, বা ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, অথবা ব্লিডিং ডিউ টু ম্যালিগন্যান্ট লিশন ইন দ্য জিআইটি, অথবা ব্লিডিং রাপচার্ড বা ব্লিডিং ইসোফেজিয়াল ভেরিসেস, অথবা মেনোরেজিয়া। এই সমস্ত কারণে ক্রনিক ব্লাড লস যদি হয়, তাহলে দ্য পেশেন্ট উইল সাফার ফ্রম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কথা বুঝছো? এবং মরফোলজিক্যালি এটাকে বলি আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রমিক। তাহলে তুমি ইটিওলজিক্যাল পাইলা এবং মরফোলজিক্যাল পাইলা। দিস ইজ অল অ্যাবাউট anemia, iron deficiency anemia and its classification. Now, aplastic anemia. Aplastic anemia তোমার এখানেও ওই define anemia. What are the causes of aplastic anemia? Give the laboratory diagnosis of aplastic anemia. প্রশ্নটা এইভাবে রাখতে পারে। anemia তো আগের মতোই বলবো। And now the causes of aplastic anemia. The aplastic anemia বলতে গেলে আরেকটা টার্ম তোমরা একটু মনে রাখো, সেটা হলো প্যানসাইটোপেনিয়া। প্যান মানে হলো অল, সাইটো মানে সেল, পেনিয়া মিন্স কম, অল সেল কম। কি কি? আরবিসি, ডাব্লিউবিসি এন্ড প্লেটলেট। আরবিসি কম হলে বলি এনিমিয়া, ডাব্লিউবিসি কম হলে বলি লিউকেমিয়া, প্লেটলেট কম হলে বলি থ্রম্বোসাইটোপেনিয়া। তিনটা যদি একসাথে থাকে, এনিমিয়া, লিউকোপেনিয়া এন্ড থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে এটাকে বলি আমরা প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়ার ইম্পর্টেন্ট কাজ হলো অ্যাপ্লাস্টিক এনিমিয়া। নাও অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কজ, অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কজ আর প্যানসাইটোপেনিয়ার কজ একই রকম। অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কজ যেমন হলো রেডিয়েশন। রেডিয়েশন যদি দাও তাহলে there will be bone marrow aplasia, patient will develop aplastic anemia. Then cancer chemotherapeutic agents বা cytotoxic drugs. Cytotoxic drugs যদি দেওয়া হয় তাহলে the patient will develop aplastic anemia and ultimately pancytopenia. Radiation, then cytotoxic drugs, then other antibiotics, other drugs. Other antibiotics যেমন ধরো ক্লোরামফেনিক্যাল একটা ড্রাগ, যেটা due to idiosyncratic condition the patient to develop pancytopenia and aplastic anemia. কেমন? যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ফিনাইল বিউটাজল, অক্সিফেন বিউটাজল, এগুলো দিলে পেশেন্ট মে ডেভেলপ pancytopenia and aplastic anemia. কেমিক্যালস যেমন বেনজিন প্যানসাইটোপেনিয়া করে, কেমিক্যাল যেমন ক্লোরোফর্ম প্যানসাইটোপেনিয়া করে, যেমন ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেইন তোমার প্যানসাইটোপেনিয়া করে,
The chemical formaldehyde প্যানসাইটোপেনিয়া করে। That is the chemical কার্বাইড আম এবং কলা পাকানোর জন্য যে ইউজ করা হয় এগুলা প্যানসাইটোপেনিয়া প্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে রেডিয়েশন, ক্যান্সার কেমোথেরাপিউটিক ড্রাগস, আদার ড্রাগস, স্টেরয়েড, এগুলা তোমার প্যানসাইটোপেনিয়া করে। নেক্সট হলো ইনফেকশন। কিছু কিছু ইনফেকশন আছে এগুলা প্যানসাইটোপেনিয়া করে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। Due to some unknown reason, these virus cause severe aplasia of the bone marrow, that is pancytopenia and aplastic anemia. Next important cause হলো secondaries in the bone marrow. কোনো জায়গায় একটা ক্যান্সার হলো, ধরো প্রোস্টেটিক অ্যাডিনোকার্সিনোমা, সেখান থেকে এটা অহরহ তোমার বোন মেরুতে মেটাস্টেসিস করে। The patient will develop pancytopenia and aplastic anemia. Clear? So these are the causes of aplastic anemia. তাহলে define and causes of aplastic anemia. Now, laboratory diagnosis of aplastic anemia. ল্যাব ডায়াগনোসিস যদি করো তাহলে কি কি তুমি পাবে? তুমি প্রথমেই হিমোগ্লোবিন এস্টিমেশন করবে। হিমোগ্লোবিন ইজ ইনভেরিয়েবলি লো। 2 নম্বরে তুমি ইএসআর এস্টিমেশন করবে। এটাই একটা এনিমিয়া যেখানে তোমাকে ইএসআর এস্টিমেট করতে হবে। তাহলে ইএসআর উইল রেইজড, ইএসআর উইল রেইজড, ইএসআর মাপবে যখন দেখবে যে ইএসআর ইজ রেইজড ইন প্লাস্টিক। 3 নম্বরে পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডি। পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডিতে তুমি কি কি পাবে? রেড সেল শো মার্কড হাইপোক্রোমিয়া উইথ ম্যাক্রোসাইটোসিস। ডাব্লিউবিসি গুলো বড় থাকবে, ম্যাচুরেশন হবে না। তাহলে রেড সেল শো হাইপোক্রোমিয়া, মার্কড হাইপোক্রোমিয়া উইথ ম্যাক্রোসাইটোসিস, ডাব্লিউবিসি mature with reduced distribution, platelets are reduced in distribution. কমেন্টটা লিখবে প্যানসাইটোপেনিয়া, কমেন্টটা লিখবে প্যানসাইটোপেনিয়া। তাহলে কি কি বললাম? রেড সেল শো মার্কড হাইপোক্রোমিয়া with macrocytosis, WBC mature with reduced distribution, platelets are reduced in distribution. Comment pancytopenia. Then bone marrow study. Bone marrow study তে কি কি পাবা? বোন ম্যারো স্টাডিতে 3 রকম পাইতে পারো। একটা পাইতে পারো তুমি কিরকম, যে ড্রাই টেপ আসতে পারে তোমার, মানে অ্যাসপিরেশন যেদিক থেকে দাও না কেন কোনো মেরো পার্টিকেল তুমি না পাইতে পারো, মেরো পার্টিকেল, তাহলে ড্রাই টেপ। রেজাল্ট কি? ড্রাই টেপ। 2 নম্বরে ব্লাড টেপ আসতে পারে, 1-2 ফোঁটা ব্লাড আসতে পারে, কোনো বড় বোন মেরো ফ্র্যাগমেন্ট না এসে 1-2 ফোঁটা ব্লাড আসতে পারে, তাহলে ড্রাই টেপ আর ব্লাড টেপ। 3 নম্বরে মেরো ফ্র্যাগমেন্ট আসতে পারে, মেরো পার্টিকেল। আচ্ছা, ওটা আমি পরে বলছি। এখন ড্রাই টেপ বা ব্লাড টেপ আসলেই তুমি ধরো করতে গেছো বোন মেরো এক্সপিরেশন, ড্রাই টেপ আসছে, বা আমি করতে গেলাম ড্রাই টেপ আসছে, কিন্তু ড্রাই টেপ অ্যাপ্লাস্টিক এনিমিয়া ছাড়াও ড্রাই টেপ হতে পারে। যেমন আমার টেকনিকটা যদি ফল্টি হয়, আমি ভালোভাবে অ্যাসপিরেশন করতে পারি নাই, তাইলে বলে দিলাম ড্রাই টেপ, এটা ভুল। কথা বুঝেছো? নাম্বার 1। নাম্বার 2 হলো তোমার এই অ্যাসপিরেশন আমি করতে পারি নাই, বাট দেয়ার ইজ প্যাথোলজি, এটা হতে পারে। নাম্বার 3 হতে পারে যে যে আমার প্রসিডিউরই ঠিক হয় নাই, কেমন? বিভিন্ন কারণে ড্রাই টেপ বা ব্লাড টেপ হতে পারে। যদি সত্যিকার ভাবে আমার প্রসিডিউর সব ঠিক থাকে,
যদি ব্লাড টেপ বা ড্রাই টেপ হয় তখন আমাকে কি করতে হবে ডায়াগনোস করার জন্য ট্রিফাইন বায়োপসি করতে হবে ট্রিফাইন বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজি তখন আই শিল বি এবল টু গিভ ডায়াগনোসিস কথা বুঝেছো তখন আমি ডায়াগনোসিস দিতে পারবো আচ্ছা যদি বড় মেরো ফ্র্যাগমেন্ট যদি আসে কিছু সেল ট্রায়াল যদি আসে তাহলে আমি কি দেখব আমি দেখব hypocellular bone marrow hypocellular bone marrow with hypocellular bone marrow with normal myeloid erythroid মানে মাইলয়েড এবং এরিথ্রয়েড দুইটাই কমে যাবে তাহলে রেশিওটা ঠিকই থাকবে তাহলে hypocellular bone marrow with normal myeloid erythroid ratio erythropoiesis is depressed and erythropoiesis is depressed leukopoiesis is depressed and megakaryosis karyopoiesis is also depressed তাইলে hypocellular bone marrow with normal myeloid erythroid ratio erythropoiesis depressed granulopoiesis depressed and megakaryopoiesis are also depressed bone marrow findings are strongly suggestive of aplastic anemia commenter লিখবে bone marrow findings are strongly suggestive of aplastic anemia clear so this is all about aplastic anemia etiology বললাম ডায়াগনোসিস বললাম ডায়াগনোসিস বলতে কি হিমোগ্লোবিন এস্টিমেশন বললাম ইএসআর এস্টিমেশন বললাম পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডি বললাম এবং বোন ম্যারো স্টাডি বললাম বোন ম্যারো স্টাডি বলতে গিয়ে ড্রাই টেপ বা ব্লাড টেপ বললাম আর সেল টেপ ড্রাই বা ব্লাড টেপ হলে আমি কি করব ট্রিফাইন বায়োপসি করে ডায়াগনোস করব আর সেল যদি আসে hypocellular bone marrow with normal myeloid erythroid tissue but erythropoiesis granulopoiesis and thrombo that is megakaryocytes are reduced commenter লিখবা pancytopenia commenter লিখবা তুমি bone marrow findings are strongly suggestive of aplastic anemia এবার আসো তুমি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া দুই রকম মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিস নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিস মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিস নিয়ে আমরা কথা বলবো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ও ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য হয় মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিস তাহলে এটাতে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে কি পাবো আমরা হিমোগ্লোবিন ইজ ইনভেরিবলি রিডিউসড পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি আমরা স্টাডি করি আমরা দেখব যে রেড সেল শো hypochromia with anastopoikilocytosis and macrocytosis কারণ বোন মেরু আরবিসির ম্যাচুরেশন অ্যারেস্ট ম্যাক্রোসাইট থেকে যাবে macrocytosis WBC may be normal or reduced in distribution and in few cases of megaloblastic anemia you may find leukopenia or platelets may be normal or sometimes it may be reduced normal থাকতে পারে অথবা থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে তাহলে আর একটা জিনিস পাবা ডাব্লিউবিসির মধ্যে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল নিউট্রোফিলের যে নিউক্লিয়াস তার মধ্যে 2 to 5 সেগমেন্ট থাকে আমরা সবাই জানি কিন্তু ইন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া সেগমেন্ট ইজ ইনক্রিজড 5টার চেয়ে বেশি হয়ে যায় 6টা 7টা হয়ে যেতে পারে তাহলে এটাকে বলি আমরা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল দেন বোন মেরো স্টাডি করতে গেলে তুমি দেখবে বোন মেরো cellularity is increased that is hypercellular bone marrow with reversal of the AMI ratio আমরা জানি সবাই বোন ম্যারোতে মাইলয়েড সিরিজ বেশি থাকে এরিথ্রয়েড সিরিজ কম এখানে রিভার্সাল হয়ে যাবে এখানে এরিথ্রয়েড সিরিজ বেশি হবে মাইলয়েড সিরিজ কম হবে কারণ
ইট ইজ এনিমিয়া, এখানে এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া হবে। তাহলে হাইপারসেলুলার বোন ম্যারো উইথ রিভার্সাল অফ দ্য এমি রেশিও। Erythropoiesis is hyperactive and shows megaloblastic erythropoiesis. Megaloblastic is normoblastic থাকবে না, এটা মেগালোব্লাস্ট তৈরি হবে, মেগালোব্লাস্টিক erythropoiesis। তাহলে hypercellular bone marrow with reversal of the Ami ratio, erythropoiesis is hyperactive and shows megaloblastic erythropoiesis. Granulopoiesis is active, but it is not normal. It is active and show giant metamyelocyte. Giant metamyelocyte দেখবে, metamyelocyte গুলো দৈত্যের মতো দেখবে, দৈত্যের মতো। Megakaryocytes are adequate. Bone marrow findings are strongly suggestive of megaloblastic anemia. Megaloblastic anemia. তারপরে তুমি কি করবে, কিছু বায়োকেমিক্যাল টেস্ট করবে। কি করবে? ইউ ক্যান এসে ফলিক অ্যাসিড, ইউ ক্যান এসে B12। B12 এসে না করে তুমি ওই শিলিং টেস্ট করবে। শিলিং টেস্ট করলে ইউ উইল বি এবল টু ডায়াগনোস দিস। তাহলে ফলিক অ্যাসিড এসে শিলিং টেস্ট এগুলো তুমি করবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট মেগালোব্লাস্টিক এনিমিয়া। নাও হিমোলাইটিক এনিমিয়া ডেফিনেশনটা হলো রিডিউসড লাইফ স্প্যান অফ আরবিসি। হিমোলাইটিক এনিমিয়া হলো রিডিউসড লাইফ স্প্যান অফ আরবিসি। আরবিসির জীবনটা যদি কমে যায় তখন এটাকে বলি আমরা হিমোলাইটিক এনিমিয়া। এটা মানে প্রিমেচিউর ডিস্ট্রাকশন হয়ে যায়। এটা ক্লাসিফিকেশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হাউ উইল ইউ ক্লাসিফাই হিমোলাইটিক এনিমিয়া? ক্লাসিফিকেশন বলবে hemolytic anemia due to intercorpuscular defect আর hemolytic anemia due to extracorpuscular defect. Intercorpuscular defect congenital and acquired. Congenital and acquired. Congenitalটা বলবে hemoglobin defect, membrane defect, hemoglobin defect আর একটা হলো enzyme defect. Membrane defect যেমন hereditary spherocytosis, elliptocytosis, xerocytosis, এগুলো মেমব্রেন ডিফেক্ট। হিমোগ্লোবিন ডিফেক্ট আবার দুই রকম, একটা হলো কোয়ালিটেটিভ, একটা হলো কোয়ান্টিটেটিভ। যেমন থ্যালাসেমিয়া আর হলো তোমার হিমোগ্লোবিনোপ্যাথি। থ্যালাসেমিয়া এন্ড হিমোগ্লোবিনোপ্যাথি। থ্যালাসেমিয়া হলো তোমার কোয়ান্টিটেটিভ আর হিমোগ্লোবিনোপ্যাথি হলো কোয়ালিটেটিভ। আর এনজাইম ডিফেক্ট, গ্লুকোজ 6-ফসফেট পাইরুভেট ডেফিসিয়েন্সি, পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি, এগুলো হলো এনজাইম ডিফেক্ট। আর অ্যাকোয়ার্ড হলো প্যারাক্সিমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া। হেমোলাইটিক এনিমিয়া ডিউ টু এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট, এটা হলো দুই রকম ভাগে ভাগ করি। এটা হলো অ্যান্টিবডি মেডিয়েটেড আর একটাকে বলি নন অ্যান্টিবডি মেডিয়েটেড। অ্যান্টিবডি মেডিয়েটেড আবার দুই রকম আছে, একটা হলো ওয়ার্ম অ্যান্টিবডি আর কোল্ড অ্যান্টিবডি, ওয়ার্ম এন্ড কোল্ড অ্যান্টিবডি। আর নন অ্যান্টিবডি মেডিয়েটেড যেমন মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়া, প্রোস্টেটিক ভালভ, যেমন ইনফেকশন, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ইনফেকশন, ক্লস্ট্রিডিয়াম ওয়েলসে ইনফেকশন, এগুলো হলে পরে তোমার হেমোলাইটিক এনিমিয়া ডেভেলপ করে। তারপরে কিছু ড্রাগস হেমোলাইটিক এনিমিয়া করে, কেমন? তাহলে হেমোলাইটিক এনিমিয়া ডিউ টু এক্সট্রাকর্পাসকুলার ডিফেক্ট, একটা হলো অ্যান্টিবডি মেডিয়েটেড, নন অ্যান্টিবডি মেডিয়েটেড। অ্যান্টিবডি হলো ওয়ার্ম এন্ড কোল্ড অ্যান্টিবডি, নন অ্যান্টিবডিয়েটেড মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়া, প্রোস্টেটিক ভালভ, তারপরে ইনফেকশনস, এগুলোতে তোমার এন্ড ড্রাগস, এগুলোতে তোমার হেমোলাইটিক এনিমিয়া। So this is all about today's lecture. তোমরা এনিমিয়া থেকে এইগুলো পড়ো, তোমাদের পরীক্ষা আর তোমাদেরকে কেউ ফেল করতে পারবে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করব লিউকেমিয়া, এবং এটা দুইটা ক্লাস থাকবে, লিউকেমিয়া, মাইলোপ্রলিফেরেটিভ ডিসঅর্ডারস এন্ড ইমিউনোপ্রলিফেরেটিভ ডিসঅর্ডারস, সবটি মিলিয়ে আমি দুইটা ক্লাসে তোমাদের আলোচনা